ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে। আমাদের পরিপত্রের মধ্যে বলা আছে যে অনলাইন জন্ম নিবন্ধনটা লাগবে, কারণ এটা মোর রিলায়েবল। এখন বাস্তবতা হচ্ছে জন্ম নিবন্ধনেও কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে। কোনো একটা জেলায় আমি গিয়ে দেখলাম যে একটা পৌরসভায় ব্যাপক ভুলভ্রান্তি আছে। এখন আমরা কি ভুলটা নিব নাকি সঠিকটা নিব? লঙ্ঘন না করে সঠিকতা নিশ্চিত করে আমাদেরকে কাজ করতে হবে। তো যেখানে আমি নিশ্চিতভাবে জানি যে এই নিবন্ধনটা হয়তোবা তার ঠিক আছে, এখনও পর্যন্ত সে অনলাইনটা সম্পন্ন করতে পারে নাই, আমার বাকি তথ্য উপাত্ত মাঠ পর্যায়ের ভেরিফিকেশন বলে সে বৈধ বাংলাদেশি নাগরিক, তাকে আমি কী হিসাবে বাদ দিব? তো আপনারা উপজেলা পর্যায়ে আলোচনা করে, আমি আবারও বলি, আমাদের উদ্দেশ্য কাগজ চেক করা নয়, এটা কেরানির কাজ। আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈধ বাংলাদেশি নাগরিককে অন্তর্ভুক্তি করা, তার যদি কোনো কাগজের স্বল্পতা থাকে তাকে সহযোগিতা করা কাগজটা পেতে, ঠিক আছে? কিন্তু কোনো অবস্থাতে সে যেন বাদ না পড়ে। আমাদের বাংলাদেশে কমন সমস্যা, বিশেষ করে কর্মজীবী মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ, প্রতিদিন ধরেন কোদাল চালায় বা করে, আমাদের মা বোনরা যারা নিয়মিত মনে করেন হাতের করেন, তাদের হয় কি ফিঙ্গারপ্রিন্টের ইমপ্রেশনটা খুব প্রমিনেন্ট আসে না। আমাদের ওনার ছবি আছে, আইরিশ আছে, সুতরাং কাউন্টার চেকের আরও মেজার আছে। সো আমাদেরকে এটা মেনে নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? এবার একটা ইউনিক সিচুয়েশন যেখানে কোনো ডকুমেন্টই দিতে পারছে না, তার এই ধরনের কেসগুলো আমাদেরকে ফরওয়ার্ড করবেন, তাহলে পরে আমরা আবার রিভিউ করে দেখব। আর আমার মনে হয় যদি কারো পিতা মাতার কোনো রেফারেন্স থাকে, তার ডকুমেন্ট থাকে, তার স্কুল সার্টিফিকেট থাকে, তাহলে তো এগুলো ব্যবহার করে আমরা তাকে করতেই পারি। স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় না। আপনারা জানেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা। আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসাবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দেই। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না, কখন হবে, কি পরিমাণ হবে, এটা সরকারি সিদ্ধান্ত নেবে। যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা জানতে পারবো। ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, আপনারা জানেন। তবে আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। বর্তমান পদ্ধতিতে কিন্তু ওই ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নাই, বিকজ এটা তো আমাদের একটা ডাটাবেজের মাধ্যমে এটা সেন্ট্রালি কন্ট্রোল হয়, ক্রস চেকিং করা হয়। মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি। এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয়, আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা, যে কারণে আমরা বাড়ি বাড়ি যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি। অন্যতম কারণ হচ্ছে এই যে মৃত ভোটারদেরকে বাদ দেয়া। তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো ছিলেন না, আমি বলেছি যে যদি এটা 1.5%ও হয়, তাহলে প্রায় 18 লক্ষ মৃত ভোটার কাটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1% অতিক্রম করে গেছে আরও 2-3 দিন আগেই, আমাদের যা তথ্য এই পর্যন্ত আমরা সংগ্রহ করেছি। তো আমাদের ধারণা এটা 1.5%ও হয়তো অতিক্রম করে যাবে। তো আমাদের যদি 12 কোটি ভোটার থাকে, 1.5% হলে মানে 18 লক্ষ, যদি 2% হয় 24 লক্ষ। তার মানে একটা বড় সংখ্যাটা এক্স্যাক্টলি কত হবে এটা হয়তো আজকের পরে গিয়ে আমরা যখন সব জিনিসগুলো সামারাইজ হবে তখন আমরা বলতে পারবো, বাট এটা একটা বড় সংখ্যা। আর দ্বৈত উপস্থিতি এটা আসলে খুব রেয়ার, কারণ দ্বৈত উপস্থিতি আমি এটাও এক্সপ্লেন করেছি যে যখন ক্রস ম্যাচিংয়ে যায়, একজনের বায়োমেট্রিক্স 100% যখন ক্রস ম্যাচিং হয়, কাউকে দ্বৈত উপস্থিতি পেলে সাথে সাথে এটা ব্লক করে দেয় এবং তার সেকেন্ড এন্ট্রিটা কেটে দেওয়া হয়। এবং আমরা দ্বৈত উপস্থিতির অন্যতম দুটো কারণ পেয়েছি। একটা হচ্ছে, এবং এটা সাময়িক ব্যাপার, আপনাদেরকে আবারও বলি, চূড়ান্ত ভোটার তালিকায় এটা থাকার সুযোগ নাই, অলমোস্ট জিরো। সাময়িক কিভাবে হয়? কেউ একজন অনলাইনে আপনার ভোটার তালিকায় আবেদন করেছেন, এখনও পর্যন্ত উনি তালিকাভুক্ত হতে পারেন নাই বিধায় আবার বাড়ি বাড়ি গিয়েছে, উনি আরেকটা ফর্ম ফিল আপ করেছেন। যখন এই দুটো তথ্য ওখানে যাবে, অটোমেটিক্যালি কিন্তু একটা কাটা পড়ে যাবে। আর একটা হচ্ছে
আমাদের অনেকের অজ্ঞতার কারণে যে স্থানান্তরের জন্য আপনাকে নতুনভাবে ভোটার হওয়ার দরকার নেই, শুধু স্থানান্তর ফর্মটা পূরণ করলে হয়। অনেকে আবার ভুল করে আবার একটা ফর্ম পূরণ করেন, ফর্ম 2। তো আমরা এগুলো আমাদের রুট পর্যায়ে সবাইকে সচেতন করেছি, আমরা সার্কুলার দিয়েছি, আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়ার সহযোগিতা নিচ্ছি, অনলাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিডিয়া এবং অপরাপর আপনার সচেতনতামূলক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আশা করি এটা ক্রমাগতভাবে কমে যাবে। আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে, আর ছবি ছাড়া বর্তমানে আমাদের ভোটার নিবন্ধন হওয়ার সুযোগ নাই। সুতরাং এটা এটা আমি মনে করি জনসচেতনতার ব্যাপার, এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের একটি ভূমিকা আছে। বিগত নির্বাচনে দায়িত্ব পালন যারা করেছেন, জি আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যেও, তাদের সুপারিশের মধ্যেও এরকম একটি সুপারিশ আছে যে নির্বাচন ব্যবস্থাপনায় কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি নিজে সুপরিকল্পিতভাবে এবং সংশ্লিষ্ট থেকে কোনো অন্যায় করে থাকে, তাকে তো আইন আদালতের সামনে যেতে হতেই পারে, এবং এই ধরনের একটি বিষয় আমাদের সংস্কার কমিশনের সামনে নিয়ে এসছে। নির্বাচন কমিশনের বিষয় না, এটা আইন আদালতের বিষয়। যদি কখনো এটা নিয়ে সে ধরনের কোনো মুভ হয়, সেটা আপনারা তখনই দেখতে পাবেন। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি, আমরাও আইন আদালতের ঊর্ধ্বে নই, কেউই আইন আদালতের ঊর্ধ্বে নই।